আফটারনুন এভরিওয়ান, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের সেশন নিয়ে। আজ হচ্ছে নিফটির উইকলি এক্সপায়ারি 21/7/2026। তো নেক্সট উইকে আবার আমাদের মান্থলি এক্সপায়ারি থাকছে নিফটি অ্যাজ ওয়েল সমস্ত স্টকের ক্ষেত্রে। তো পোস্ট মার্কেট অ্যানালিসিস শুরু করব তার আগে জাস্ট আমরা ডিসক্লেমারটা যেরকম প্রত্যেকদিন সামনে রেখে আলোচনা করি, তো সেই ডিসক্লেমারের পার্টটাই আমরা প্রথমে যেগুলো আলোচনা করবো সম্পূর্ণটাই কিন্তু একটা টেকনিক্যাল অ্যানালিসিসের উপর বেস করে হয়ে থাকে, এবং সেখানে যাই যাই আলোচনা করছে যে যে সমস্ত জিনিসই ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি মার্কেট নিয়ে আলোচনা হয়। এবং শুরু থেকে শেষ অবধি যারা থাকে মানে পুরো সেশনটা দেখে, 10 মিনিট 12 মিনিট ম্যাক্সিমাম হয়ে থাকে, সেখানে কিন্তু তারা অনেক লাভবান হচ্ছে, কারণ সেখান থেকে প্রচুর আলোচনা হয়, স্টক স্পেসিফিক আলোচনা হয়, এবং সেখানে স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু মেনলি আলোচনা এবং ব্রড বেসড একটা ছোট্ট করে ভিউ নিয়ে থাকি আমরা। তো প্রথমে আমরা আলোচনা করি টেকনিক্যাল ইন্ডিকেটর যেগুলো থাকে, তার মধ্যে আমাদের ক্যান্ডেলস্টিক থাকে, আরএসআই থাকে, বলিঞ্জার ব্যান্ড থাকে, ওপেন ইন্টারেস্টের মতন ইম্পর্টেন্ট প্যারামিটার গুলো থাকে, যেটা জানা দেখা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে পরে কিন্তু স্টক মার্কেটে কাজ করাটা কিন্তু বৃথা। ঠিক আছে। পাশাপাশি গ্লোবাল কিউজ আমরা একটু দেখে নিই, ব্র্যান্ড ক্রুড ডলার ইন্ডেক্সটাকে, এবং পাশাপাশি ইউএসডি আইএনআর ইন্ডিয়া বিক্সের আজকের কন্ডিশন কি সেটাকে নিয়ে আলোচনা করে, নিফটি নিয়ে আলোচনা করে ফাইনালি আমরা স্টকের মধ্যে ঢুকে পড়ি। তো চলুন তাহলে ঝটপট করে প্রথমে দেখে নিই ব্র্যান্ডপুরের বর্তমান কি কন্ডিশন আজকে। গতকাল কিন্তু একখানা বলিশ মুভ এসছিল, আসার পরে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে কিন্তু সেটা টিকতে পারেনি ওপরে। ক্লোজিং অলমোস্ট আমাদের গতকালের যেটা ছিল সেটা কিন্তু পজিটিভে ক্লোজিং ছিল, বাট আজকের ক্লোজিং টিল নাও নেগেটিভ রয়েছে। রেড ক্যান্ডেল আজকে, গতকাল কিন্তু রেড ক্যান্ডেল ছিল কিন্তু সেটা পজিটিভ ক্যান্ডেল ছিল। সেটা একটা সীমিত দায়রার মধ্যেই ট্রেড হচ্ছে, এবং সেটা আরএসআই 60-র উপরে গিয়ে কিন্তু বুলিশ জোনে। সাবধানে কিন্তু প্রত্যেকে মার্কেটে কাজ করবেন। একটু দেখে নেবো ডলার ইন্ডেক্সের বর্তমান কি কন্ডিশন। ডলার কিন্তু আপাতত একটা ফ্ল্যাট টু পজিটিভ, কারণ এটা আপ ট্রেন্ডের পরে গিয়ে কিন্তু সেখানে সাইডওয়েজ হয়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আরএসআই 60-40 হতে পারে সাইডওয়েজ, বাট আপ ট্রেন্ডের পরে কিন্তু একটা বুলিশ জোনে ট্রেড হচ্ছে, এখান থেকে যে কোনো সময় কিন্তু ব্রেকআউট হতে পারে। ব্রেকআউট হলে পরে কিন্তু এই ডলার ইন্ডেক্স কিন্তু 101 ডলারকে যদি কেটে উপরের দিকে ট্রেড হতে শুরু করে, মানে 102-এর উপরে, তাহলে কিন্তু বাজারের আবার কিন্তু অশনি সংকেত দেখা দেবে। ঠিক আছে। আর যদি নিচের দিকে ব্রেকডাউন হয়ে নিচে আসে, তাহলে পরে কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট থাকছে অলমোস্ট 99.5 ডলারের আশপাশে। ঠিক আছে। সেটা ভারত মানে যে কোনো বাজারের জন্য কিন্তু ভালো। একটু দেখে নেবো আমরা ইন্ডিয়া ভিক্সের কি কন্ডিশন আজকে। ইন্ডিয়া ভিক্স আপাতত না দেখলেও চলবে, কারণ ফ্ল্যাট রয়েছে, বেশ কিছুদিন ধরে ফ্ল্যাট, মাঝে মধ্যে একটা দুটো স্পাইক ছাড়া বিশেষ কিছু হয়নি আপাতত। ইউএসডি আইএনআর যেখানে সব থেকে খারাপ সংকেত দেখা যাচ্ছিল, সেই ইউএসডি আইএনআর আজকে কিন্তু নেগেটিভ জোনে ট্রেড হচ্ছে, যেটা কিন্তু ভালো আমাদের ইমার্জিং মার্কেটের জন্য। বাট সেই প্রভাবটা কি নিফটিতে পড়েছে, গুডস এটা কি নিফটিতে এসছে, সেটা আমরা দেখে নেবো। আজকে কিন্তু উইকলি এক্সপায়ারি, যেহেতু আজকের দিনে কিন্তু ইউএসডি আইএনআর মোমেন্টাম যেটাই থাক, সেটার কিন্তু বিশেষ কিছু ইম্প্যাক্ট আজকে পড়ে না। আজকে ভিক্সের ইম্প্যাক্ট পড়ে, বাট ভিক্স আজকে বিশেষ কিছু নেই, স্টেবল রয়েছে। একটু দেখে নেবো নিফটির বর্তমান চাল চলন। নিফটি গতকাল যে ক্যান্ডেলটা বানিয়েছিল সেটা ছিল পজিটিভ ক্যান্ডেল একটা, সবাই দেখে সেটাই মানে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে থাকে, অ্যাকচুয়ালি ছিল নেগেটিভ ক্যান্ডেল, দেখতে ছিল বুলিশ, কারণ কালার ছিল গ্রিন, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু রেড ক্যান্ডেল এবং নেগেটিভ ক্যান্ডেল, এবং আজকেরটা পিওরলি রেড অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ। তো সেখানে দাঁড়িয়ে এই হচ্ছে নিফটির বর্তমান ভিউ। নিফটি একটা রেঞ্জের ভেতরে ট্রেড হচ্ছে। আমরা যদি ওপেন ইন্টারেস্টের প্যারামিটার দেখে থাকি, তো সেখানে এখন অব্দি 24,100 হচ্ছে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট, ফুড সাইডে যেটা সাপোর্টের কাজ করছে, আর ওপরের দিকে 24,200 হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট পড়ে রয়েছে, যেটা কিন্তু আপাতত রেজিস্ট্যান্স এর কাজ করছে। এই হচ্ছে আজকের ওভারঅল কন্ডিশন মার্কেটের। এবং নিফটির চার্টেও বিশেষ কিছু দেখতে পাচ্ছি না। তো সেকেন্ড হাফে যদি এখান থেকে, সেকেন্ড হাফ অলরেডি শুরু হয়ে গেছে, তো সেখান থেকে বুলিশ মুভ আসবে না বিয়ারিশ মুভ আসবে, টাইম উইল সে। ঠিক আছে। তো লাস্ট 1-1.5 ঘন্টা কিন্তু বড় বড় মুভও আসে, বাট আজকে দেখে যেমন হচ্ছে হয়তো বিশেষ কিছু মুভ আসবে না, হয়তো চপি থেকে যেতে পারে সারাটা দিন। তো প্রথম স্টক যেটা আমরা আজকে আলোচনা করবো, প্রথম স্টকটাই কিন্তু আমাদের সেল সাইডের স্টক থাকছে, নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সকলেরই চেনা পরিচিত একটি নাম, সকলেরই কম বেশি সেই ব্যাংকের সাথে কম বেশি যোগসূত্র রয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছি একখানা বাজের রেড ক্যান্ডেল আজকে তৈরি হয়েছে, এবং সেটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাছে একটা গ্যাপ এরিয়াকে মোটামুটি ফিল আপ করে কিন্তু সে নিচের দিকে আসছে, এবং আপার ব্যান্ড থেকে রিজেকশন আসছে ক্যান্ডেলটায়, যেটা কোনোভাবেই কিন্তু ভালো সাইন বলা যেতে পারে না। এবং সেখানে দাঁড়িয়ে রেজিস্ট্যান্স আপাতত 1,070-কে যদি আমরা রেজিস্ট্যান্স ধরে চলি, নিচে সাপোর্ট হচ্ছে 1,010। তো নেক্সট এক্সপায়ারি অব্দি যদি কেউ এইটাকে ট্রেড করে কাজ করতে চান, তাহলে পরে কিন্তু অবশ্যই ফিউচারেই আপনাকে কাজ করতে হবে, ক্যাশে কিন্তু কাজ করা সম্ভব নয়। তার জন্য অবশ্যই 1,050 একটা কল অপশন আপনার সাথে থাকা উচিত যখন আপনি ফিউচারকে সেল করছেন। তাতে কিন্তু আপনার সেফটিটা থাকছে। যদি 1,070 অব্দি গিয়ে সেখান থেকে ক্লোজ করে যায় আগামীকাল পরশু তরশুর ভেতরে, অবশ্যই ক্লোজিং বেসিসে এক্সিট, শ্যাডো তৈরি করে নিচে এলো, তাহলে তাহলে পরে কিন্তু সেটা হবে না। তো সেখানে কিন্তু আপাতত যেটা মাথায় রাখতে হবে, 1,070-এর উপর যতক্ষণ না ক্লোজ করছে আমরা এক্সিট করবো না। তো সেখানে যা লস আসছে মোটামুটি 5,000-এর কাছাকাছি লস আসছে, যদি নিতে পারেন তাহলে কিন্তু ট্রেড ইনিশিয়েট করবেন ফর 10-10 টার্গেট। ঠিক আছে, 10-10
1010 যেটাকে বলা হয়, ঠিক আছে, 10-10 2020 আমরা শুনেছি, এটা হচ্ছে 10-10। এসবিআই এর ক্ষেত্রে সেখানে কিন্তু ডিসেন্ট একটা গেনের জায়গা থাকছে, অপরচুনিটি থাকছে। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য বাজাজ অটো, যেটি একটি লং এর স্টক, সুন্দর একটি বুলিশ মুভ দেখা যাচ্ছে, RSI 60-র উপরে ট্রেড হচ্ছে, কোনো রকম নেগেটিভ ডাইভারজেন্স ফরমেশন টিল নাও ডেইলি চার্টে আপাতত নেই। তো সেখানে ক্লোজিং বেসিসে যে আমাদের সাপোর্টটা থাকছে, যেটাকে স্টপ লস হিসেবে মেনে নেওয়া উচিত, সেটা 10,350 হচ্ছে স্টপ লস বা সাপোর্ট লেভেলের জায়গা, এবং সেটা কিন্তু একটা ভালো সাপোর্টের কাজ করতে পারে। এবং উপরের দিকে যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে রিসেন্ট সুইং হাই, যেটা ছিল আমাদের মে মাসের 27 তারিখে, সেই হাইটাকে যদি আমরা আপাতত রেজিস্ট্যান্স ধরি, 10,850 হচ্ছে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। সেটাকে ক্যাশেও কাজ করা যেতে পারে, এবং আপনি ফিউচারে চাইলেও করতে পারেন, কারণ এটা লং এর স্টক। তো সেখানে অবশ্যই মাথায় রাখবেন যে স্টপ লস যদি রিচ হয়, তাহলে পরে কিন্তু স্টপ লস ব্রিচ হলে কিন্তু সেটা আপনাকে এক্সিট নিয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট, এবং সেখানটা কিন্তু ক্লোজিং বেসিসে কখনো কিন্তু শ্যাডো বানিয়ে চলে এলে সেটাকে স্টপ লস মনে করে এগোবেন না, সাথে অবশ্যই একটা পুট অপশন সাথে নিয়ে যাবেন অ্যাট দ্য মানি। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য আইশার মোটর। আইশার মোটরে দেখতে পাচ্ছি বেশ বুলিশ মুভ ছিল বেশ কিছুদিন ধরে, কিন্তু গতকাল একখানা তৈরি হয়েছিল হ্যাঙ্গিং ম্যান, আজকে তৈরি হয়েছে শুটিং স্টার, বাট তবুও আমরা এটাতে একটু হলেও বুলিশ আছে, কারণ মান্থলি চার্ট দেখতে পাচ্ছি অ্যাবভ 60 রয়েছে, উইকলি চার্ট দেখতে পাচ্ছি 60-40 মাঝামাঝি জোনে ঘুরছে। তো সেখানে দাঁড়িয়ে ডেইলি চার্ট যদি ব্রেকআউট একটা করে দেয় উপরের দিকে, তো ব্রেকআউট ক্লোজিং বেসিসে আমাদের ওয়েট করতে হবে। যদি মোটামুটি 10,600 7,600 উপরে যদি ক্লোজ করে যায়, তাহলে পরে কিন্তু ব্রেকআউট কনফার্ম ধরা যেতে পারে একটা ছোট্ট করে, এবং সেখান থেকে একটা ডাব্লু প্যাটার্নের ব্রেকআউট হলে কিন্তু এই স্টক ডাব্লু প্যাটার্নের যে টপটা রয়েছে, সেই টপের যে রেজিস্ট্যান্স সেটা 7,750 থাকছে, আর নিচে সাপোর্ট থাকছে 7,450। সেই অনুযায়ী কেউ লং করতে চাইলে এটাকে ক্যাশেও করা যেতে পারে, অথবা ফিউচারে করা যেতে পারে। ক্যাশে করলে কোয়ান্টিটি বুঝে করবেন, কোনো রকম রেকমেন্ডেশন নেই কিন্তু আমার তরফ থেকে, আমি জাস্ট সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কিন্তু আমি এখানে মার্ক করে করে বলে যাই। তো সেখানে অবশ্যই 7,450 সালে কিন্তু পজিশন এক্সিট করতে হবে, 6,000 টাকার কাছাকাছি লস আসবে। সাথে পুট অপশন নিয়ে যেতে ভুলবেন না কিন্তু, উইদাউট এনি হেজিং ডোন্ট টেক এনি ট্রেড। আর উপরের দিকে রেজিস্ট্যান্স যদি ব্রিচ হয়, অবশ্যই পজিশন স্কোয়ার আপ করে দেওয়া উচিত ফর মান্থলি এক্সপায়ারি আগামী মঙ্গলবারের মধ্যে। সেটা কিন্তু সোমবারে করে দেওয়াটা সব থেকে বেস্ট, তাতে যাই লাভ আসুক বা যাই লোকসান আসুক সেটা নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, নাহলে পরে কিন্তু এক্সপায়ারি দিনকে কোনো পজিশন হোল্ড করতে নেই। তো এই হলো আমাদের ফিউচারের স্ট্র্যাটেজি। এবার আমাদের লাস্ট যে স্ট্র্যাটেজি থাকছে সেটি হচ্ছে আমাদের অপশনের উপরে। অপশনের স্ট্র্যাটেজি একটা বোল কল স্প্রেড থাকছে, সেটি থাকছে আমাদের এসআরএফ এর উপরে। তো এসআরএফ যে স্টকটি একটা দারুণ ব্রেকআউট দিয়েছে, 3 দিন আগেই ব্রেকআউটটা অ্যাকচুয়ালি কনফার্ম হয়ে গেছিল, আজকে কিন্তু আবার নেক্সট ফলো আপ ব্রেকআউট আসছে, এবং সেটা কিন্তু একটা ছোট্ট ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট করে উপরে দিকে যাচ্ছে, এবং তাতে অলমোস্ট 3%-এর মুভ রয়েছে। তো সেই 3%-এর মুভকে যদি আমরা রেসপেক্ট দিয়ে মনে করি যে হ্যাঁ স্টকটি আরো উপরে যেতে পারে, 3,000-এর উপরে ক্লোজিং দিতে পারে, অলমোস্ট 3,000-এর লেভেল যদি এটাকে ব্রিজ করে বেরিয়ে যায়, এই টপটাকে যদি কাটে অলমোস্ট 3,014, এর উপরে কেটে যদি সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু এই স্টক নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স 31 অব্দি যেতে পারে। তো সেখানে যদি যায় কি যায় না সেটা পরের বিষয়, তাও তার উপর আমরা একটা রিস্কি বেট নেবো না, সেফ বেট নেবো। সেফ বেট হচ্ছে আমাদের জন্য একটা বোল্ড কল স্প্রেড, সেখানে 2960-এর একটি কল অপশন বাই করা উচিত, এবং 3,000 একটি কল অপশনকে বেঁচে কাজ করা উচিত, মানে সেল করে। তাহলে পরে একটা 1:1 রেশিও স্প্রেড, যেটাকে বলা হয় বোল কল রেশিও স্প্রেড 1:1। সেখানে কিন্তু আপনার রিস্ক থাকছে 3,280 টাকার কাছাকাছি রিস্ক থাকছে। যদি কেউ রিস্ক নিতে পারেন, অবশ্যই পজিশন হোল্ড করে যাবেন, এবং নিচের দিকে পজিশন কোথায় গেলে স্কোয়ার আপ করে দেওয়া উচিত। অ্যাটলিস্ট এই সেন্টার ব্যান্ড যেটা রয়েছে, বলিঞ্জার ব্যান্ডের সেন্টার ব্যান্ডের লেভেল হচ্ছে অলমোস্ট 2922, মোটামুটি 2920-র নিচে যদি ক্লোজ আসে, তাহলে পজিশন এক্সিট করে দেওয়া উচিত। 2920 এলে আপনার কত টাকা লস আসতে পারে? 2920 এলে অলমোস্ট আপনার লস আসতে পারে এখানটায়, যেটা দেখা যাচ্ছে এখনো অবধি মোটামুটি 850-900 টাকা, বা আমি 1,000 থেকে 1,200 টাকা ধরে চলছি, কারণ থিটাডিকের একটা ব্যাপার থাকে। তো সেই অনুযায়ী 1,000-1,200 টাকা লস হলে অবশ্যই পজিশন স্কোয়ার আপ করে বার করে দেওয়া উচিত। এই হচ্ছে আমাদের এসআরএফ এর ট্রেড। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের দিকে চোখ রাখুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে আজকে আমরা এন্ড করছি আমাদের পোস্ট মার্কেট অ্যানালাইসিস। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু